আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সম্প্রতি ভারত সফর করে এসেছেন। আমাদের সরকারের জন্য এবং আমাদের দেশের জন্য ভারতের এই সফরটি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রথমত হলো যে আমাদের অর্থনীতির ভঙ্গুর অবস্থা, যে অর্থনীতির আমদানি বাণিজ্যের অলমোস্ট 46% ভারতের সাথে সম্পৃক্ত। আমরা এশিয়ান ক্লিয়ারিং হাউজের মাধ্যমে প্রতি ৩ মাস অন্তর অন্তর যে ব্যয় নির্বাহ করি, এটা আমাদের জন্য একটা বিরাট পাওনা। অর্থাৎ আমরা আমদানি করছি, তার ৯০ দিন পরে এশিয়ান ক্লিয়ারিং হাউজের মাধ্যমে ভারতকে আমরা আমদানির মূল্য পরিশোধ করছি। অথচ এই অন্য যে কোনো দেশের সঙ্গে যদি আমাদের লেনদেন হয়, ইমিডিয়েটলি এলসি অ্যাট সাইট, মানে দেখার সঙ্গে সঙ্গে, অর্থাৎ এই পণ্য শিপমেন্ট করার সঙ্গে সঙ্গেই তাদেরকে টাকাটা দিয়ে দিতে হচ্ছে। কোনো কারণে যদি দেরি হয় তাহলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট এলসি ওপেনিং যারা ব্যাংক আছে তাদেরকে সুদ গুনতে হয়। তো শেখ হাসিনার পতনের পরে ভারতের সঙ্গে বাংলাদেশের যে অর্থনৈতিক সম্পর্ক, আমদানি বাণিজ্য, এমনকি ভারতের সঙ্গে বাংলাদেশে যে সীমিত আকারে রপ্তানি বাণিজ্য শুরু হয়েছিল, এবং ভারতের বড় বড় বন্দর, সমুদ্র বন্দর, নদী বন্দর, স্থলবন্দর এবং বিমানবন্দর, এইগুলোকে আমরা ট্রানজিট হিসেবে ব্যবহার করে বছরে হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করছিলাম। তারপর আবার যে সকল কাট আপ টাইম, যেমন ধরুন আমাদের গার্মেন্টসের একটি পণ্য আমরা এক্সপোর্ট করব আমেরিকাতে, এয়ারে অথবা সিতে। তো সেক্ষেত্রে আমাদের ব্যবসায়ীরা করতো কি, আমাদের যেমন বাংলাদেশ থেকে যদি ধরুন সিঙ্গাপুরে পাঠাই, কলম্বোরে পাঠাই বা দুবাইতে পাঠাই ট্রানজিট পোর্ট হিসেবে, তো সেখান থেকে আবার আমেরিকা বা ইউরোপের যে কানেক্টিভিটি আছে সিতে, এয়ারে, তার চাইতে আমরা যদি ভারতের বন্দরগুলো ব্যবহার করি, বেশ কয়েকটি বন্দর, সেখানে দেখা গেল ব্যবসায়ীরা কানেক্টিভিটি ভালো পায়, রেট কম পায় এবং ট্রানজিট টাইমও তুলনামূলকভাবে কম হয়। এই চুক্তিগুলো শেখ হাসিনার জমানাতে হয়েছিল, যার ফলে আমাদের আমদানি বাণিজ্য এবং রপ্তানি বাণিজ্য রীতিমতো ভারতীয় বন্দরগুলো ব্যবহার করে আমরা নিদারুণ লাভবান হচ্ছিলাম, যেটা ইউনূস সরকারের আমলে বন্ধ হয়ে যায়। এই জিনিসগুলো আমাদের ফেরত পাওয়ার জন্য দরকার। দ্বিতীয়ত হলো ভারতের সঙ্গে আমাদের যে পানি চুক্তি আছে, যেটি চলমান, গঙ্গা চুক্তি, পদ্মা নদীর হিস্যা এবং পানি বন্টন, এটা খুব দ্রুত নিষ্পত্তি করতে হবে। এর কারণ হলো যত কিউসেক পরিমাণ পানি আমরা পাচ্ছিলাম শেখ হাসিনার জমানাতে, সেটা অন্তত যদি বহাল না থাকে বর্তমান সরকারের জন্য গলার কাটা হয়ে দেখা দেবে। ভারতের সঙ্গে আমাদের যে জ্বালানি চুক্তি ছিল, যে অনুযায়ী এই সরকার মাত্র ১.৫ মাসের মাথায় তিনবার, একবার আসলো ৫,০০০ মেট্রিক টন, তারপরে বোধহয় ৯,০০০ মেট্রিক টন, আবার আসলো ৭,০০০ মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে। এটা বাড়াতে হবে এই ক্রাইসিস মোকাবেলা করার জন্য। ভারত যদি এটা বন্ধ করে দেয় ইউনূস জমানার মতো, এবং যদি বন্ধ করে দিত, এই সময়টাতে আমরা যে তাদের কাছ থেকে যে পরিমাণ সাপোর্ট পেলাম এই গত ১.৫ মাসে, এটা যদি না হতো, বর্তমান সরকার যে ডিজেল পরিস্থিতি মোকাবেলা করছে সেটি আরও মারাত্মক আকার ধারণ করত। এর বাইরে শেখ হাসিনার বিচার, শেখ হাসিনার প্রত্যর্পণ, আওয়ামী লীগের রাজনীতি করা না করা, এই বিষয়গুলো নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, ভারতের যে কতগুলো দাবি দেওয়া রয়েছে, ভারতের যে কতগুলো এক্সপেকটেশন রয়েছে, সেই জায়গাগুলোতে সরকারকে টাচ করতে হবে। সরকার যদি ভারতকে রাজি খুশি করে আওয়ামী লীগকে ব্যান করতে পারে, বা আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে এটা যদি সরকার কন্টিনিউ করতে পারে, ওয়েল অ্যান্ড গুড। আদারওয়াইজ এখানে ভারতের সঙ্গে তাদের একটা নেগোসিয়েশনে আসতে হবে, অথবা সেই ইউনূস জমানার মতো ভারতকে অ্যাভয়েড করে ভারতের চোখে চোখ রেখে কথা বলে এগোতে হবে। এর বাইরে বর্তমান সরকারের উপরে ভারতের নেক নজর, সমর্থন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটার উপরে সরকারের স্থায়িত্ব, সরকারের টিকে থাকা, অথবা সরকারের
কার্যক্রমে ভালো করা, এ সব কিছু নির্ভর করে। এরকম অনেকগুলো বিষয় নিয়ে আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সেখানে গিয়েছিলেন। যাওয়ার সময় আমাদের একরাশ আশা ছিল, কিন্তু তিনি সেখান থেকে যেভাবে ফিরে এসেছেন, ফিরে আসার পর যেভাবে এলোমেলো কথাবার্তা বলছেন, তাতে আমরা স্পষ্টতই হতাশ। তিনি বলেছেন, এটা অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো। তিনি বলেছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্ক যদি ভারতকে এগিয়ে নিতে হয়, তাহলে অবশ্যই গঙ্গার পানি চুক্তি দ্বারা এটা শুরু করতে হবে। তো এখানে মূল ব্যাপার হলো যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে গিয়ে আমরা ভারতকে প্রিকন্ডিশন দিচ্ছি। বোঝার চেষ্টা করুন, এটা কোনো অবস্থাতেই আলোচনার কোনো ফলপ্রসূ দিক নয়। অন্যদিকে খলিলুর রহমান সাহেব সেখানে গেলেন, কথাবার্তা বলেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই ধরনের চমকপ্রদ কোনো কথা আমরা শুনিনি, বরং যেটি শুনছিলাম যে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ আমাদের যে প্রধানমন্ত্রী তিনি ভারত সফরে যাবেন, ভারত সেটা আহ্বান জানিয়েছেন। এবং বাংলাদেশের পত্রপত্রিকা বলার চেষ্টা করছিল যে তারেক রহমান সাহেবের যে প্রথম বিদেশ সফর এটা ভারতের মাধ্যমে হবে। কিন্তু পরবর্তীতে আবার দেখা গেল যে এই খবরটি ভুয়া খবর, এটি ঠিক নয়, এভাবে সরকারের পক্ষ থেকে জানানো হলো। ফলে কী হলো যে ভারত যে ভ্রমণ বা ভারতের যে পররাষ্ট্রনীতি কিংবা আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর, এগুলোর আলটিমেটলি যে ফলপ্রসূ যে বিষয় সেটি হবে মিস্টার নরেন্দ্র মোদী, তিনি বাংলাদেশে আসবেন, দ্বিপাক্ষিক বৈঠক হবে, অথবা জনাব তারেক রহমান তিনি দিল্লি যাবেন। কিন্তু এর কোনোটি হলো না এখনো পর্যন্ত। পররাষ্ট্রমন্ত্রী ভারত থেকে সফর করে এসে তিনি আবার বেইজিং সফরে যাবেন। এই মুহূর্তে বেইজিং খুব ব্যস্ত, ভীষণ রকম ব্যস্ত। বিশেষ করে ইরান এবং আমেরিকার যুদ্ধ নিয়ে তারা ব্যস্ত। তাদের দেশে ফুয়েল ক্রাইসিস এখন তুঙ্গে। যে কোনো কারণে এখন বেইজিংয়ের যে মেজাজ 99 ডিগ্রি হয়ে আছে। এর বাইরে আমেরিকা ইরানকে টার্গেট করে যে তাদের যে যুদ্ধ পরিকল্পনা, সেই যুদ্ধ পরিকল্পনা তারা স্পষ্টতই চীনকে এবার টার্গেট করেছে। এর কারণ হলো যে আমেরিকা মনে করছে ইরানের যে সফলতা, সেই সফলতার পিছনে চীনের অস্ত্র, চীনের গোয়েন্দা তৎপরতা এবং চীনের যে যাকে বলা হয় ডিজিটাল প্রযুক্তি বা ড্রোন প্রযুক্তি, এটি যে কোনোভাবে হোক ইরানের কাছে নিয়মিত সরবরাহ করা হতো, যার ফলে যুদ্ধের ময়দানে ইরান অসম্ভব ভালো করেছে এবং আমেরিকাকে তছনছ করে ছেড়ে দিয়েছে। এখন যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে করে চীন খুব দ্রুত তাইওয়ানের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ইরানের এই যুদ্ধের একটা ইতিবাচক ফলাফল এবং তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে ইউক্রেন যে যুদ্ধ, সেই যুদ্ধের একটা ইতিবাচক ফলাফল একটু যাকে বলা হয় চীনের দিকে আসা মাত্রই চীন সেই তাইওয়ানের দিকে হাত বাড়াবে। আর সেই অবস্থাতে যখন তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় রাত দিন ব্যস্ত আমেরিকা, ইরান, ইউক্রেন নিয়ে, সেখানে বাংলাদেশের যে বিষয়টি, সেই বিষয়টি তাদের কাছে কতটা গুরুত্ব পাবে আই ডোন্ট নো। অথচ যদি এই সময়টিতে চীনে যাওয়া হয়, চীন মূলত আমাদেরকে এই মুহূর্তে অর্থনৈতিক সাহায্য ছাড়া আসলে তেমন কিছুই করতে পারবে না। কিন্তু আমার জানা মতে চীন সাধারণত বাংলাদেশের এই যে ক্রাইসিস মোমেন্ট, এই ক্রাইসিস মোমেন্টে তারা কোনো বিনিয়োগ করবে না। যেভাবে শেখ হাসিনার শেষ জমানাতে তিনি যখন সর্বশেষ চীন ভ্রমণ করেছিলেন, তখন চীন কার্যত কোনো টাকা দেয়নি, বরং তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছে এবং ওখান থেকে শেখ হাসিনার পতন শুরু হয়েছে। দ্বিতীয়ত ডক্টর মোহাম্মদ ইউনূসও গিয়েছিলেন। প্রথমে বলা হয়েছিল যে সেখান থেকে তিনি প্রচুর টাকা পাবেন, $40 বিলিয়ন পাবেন। পরবর্তীতে দেখা গেল 40 পয়সাও চীন ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেয়নি। আবার এই মুহূর্তে যেটা আছে, ডক্টর খলিলুর রহমান যদি চীন যান এবং সেখান থেকে খালি হাতে ফিরে আসেন, তাহলে ভারত থেকে তার যে সফর, সেই সফরটা 100% নেতিবাচক হয়ে পড়বে। ফলে সরকার হঠাৎ করে এই যে ভারত সফরে গেল, সফরের পরে আবার এসে আমাদের যে
পররাষ্ট্রমন্ত্রী, তিনি একেবারে চুপচাপ হয়ে গেলেন। তার সঙ্গে সঙ্গে তিনি সেই ভারতকে উল্টো শর্ত দিলেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করতে হলে গঙ্গা চুক্তি সেটা বাস্তবায়ন করতে হবে, বা গঙ্গা চুক্তিতে বাংলাদেশকে বেনিফিট দিতে হবে, পানির ন্যায্য হিস্সা দিতে হবে। তো এই যে সমস্যা, এই সমস্যাগুলো কেন হলো? আমার কাছে যেটা মনে হয় যে ডক্টর খলিলুর রহমান দিল্লি যাওয়ার পূর্বে ঘটা করে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা, এটি রং মেসেজ গেছে দিল্লির কাছে। দ্বিতীয়ত ১/১১-র কুশীলব হিসেবে মাসুদউদ্দিন চৌধুরী এবং মামুন খালেদ, তাদেরকে গ্রেপ্তার করার পরে তাদের কাছ থেকে যে স্বীকারোক্তি আদায় করা হয়েছে বা তারা যে স্বীকারোক্তি দিয়েছেন, যেগুলো পত্রপত্রিকা এসেছে এবং ওপেন সিক্রেট, সেখানে যে সকল কুশীলবদের নাম এসে গেছে তারা বাংলাদেশের সবচেয়ে বড় রুই কাতলা। এই রুই কাতলাগুলো সেই আজকে প্রায় ৩০-৩৫ বছর ধরে দিল্লির দাস হিসেবে, দিল্লির এজেন্ডা বাস্তবায়নকারী হিসেবে তারা বাংলাদেশে বসে সবসময় ক্ষমতার কলকাঠি নাড়ে। আবার একই সময় এই চক্রটি, এই সিন্ডিকেটটি আমেরিকা এবং ইউরোপ, তাদেরও প্রতিবহী হিসাবে, স্বার্থ রক্ষাকারী হিসাবে, দাবিদার হিসাবে বাংলাদেশে কাজ করে। তো খলিলুর রহমান সাহেবের দিল্লি সফরের আগে শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার এবং ১/১১-র কুশীলব হিসেবে খালেদ মামুন এবং মাসুদউদ্দিন চৌধুরীর গ্রেপ্তার, তার সঙ্গে সঙ্গে যেটাকে আমি বলবো যে সাপের লেচে পা দিয়েছে সরকার, অর্থাৎ ১/১১ সকল কুশীলবের নাম যেভাবে সামনে চলে এসেছে, এতে করে বাকিদেরকেও ধরতে হবে। এবং বাকিদেরকে যদি ধরা না হয় তাহলে এই যে দুজনকে ধরা হয়েছে এটি সরকারের জন্য বুমেরাং হয়ে দেখা দেবে। এদিকে এনসিপি, জামাত, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে যারা সরকারের অংশীদার, তাদের কারোর সঙ্গে সরকারের সম্পর্ক ভালো নয়। খুব দ্রুত তাদের মধ্যে অহিনকুল বা দাকুমড়ার সম্পর্ক শুরু হয়ে যাবে। এছাড়া আরও যে জিনিস আছে সেটি হলো সরকারের যারা শরিক রয়েছেন সরকারের মধ্যে, তাদের সবার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। সরকারের ভিতরে যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত, অর্থাৎ দলীয় নেতাকর্মীদের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত, এটিও প্রকট আকার ধারণ করেছে। যারা এমপি হয়েছে, যারা হননি, যারা মন্ত্রী হয়েছেন, যারা হননি, আবার মন্ত্রী হওয়ার পরে যারা ভালো দপ্তর পেয়েছেন অথবা যারা পাননি, দপ্তর পাওয়ার পরে আবার স্বাধীনভাবে কাজ যারা করতে পারছেন তারা, বরং যারা পারছেন না, এগুলোর মধ্যে মানে দৃশ্যমান যে সকল বিরোধ আমরা দেখতে পাচ্ছি, তাতে করে সরকারের সামনের দিনগুলো মোটেও ভালো যাবে বলে মনে হচ্ছে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।